নমস্কার, আপনারা দেখছেন নিউজ 18 বাংলা, সঙ্গে রয়েছি আমি ইলমাস। শুরু করব বাংলার কুরুক্ষেত্র। প্রথমেই চোখ রাখবো মালদার এক ছবিতে। মালদায় সেখানে ভোটকর্মীদের ভাতা বিলি ঘিরে বিশৃঙ্খলা। এটা মালদার পলিটেকনিক কলেজ, যেটা ওখানকার ডিস্ট্রিবিউশন কাম রিসিভিং সেন্টারও বটে। সেখানে আজ যখন ভোটকর্মীরা তাদের ভাতা নিতে যান, তখন ক্যাশ কাউন্টারের সামনে ধাক্কাধাক্কি শুরু হয় বিশৃঙ্খলা এতটাই চরমে ওঠে যে যারা প্রশাসনের যে লোকজন ওখানে ছিলেন, ভারপ্রাপ্ত কর্মীরা, তারা কাউন্টার ছেড়ে পালিয়ে যান। চেয়ার টেবিল ভাঙা হয়, ধাক্কাধাক্কি শুরু হয়, প্রশাসনের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তুলে বিক্ষোভ শুরু হয় এখানে। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। এটা মালদা পলিটেকনিক কলেজ, যেটা ডিস্ট্রিবিউশন কাম রিসিভিং সেন্টার ভোটের। ভোট কর্মীদের ভাতা বিলি চলছিল আজকে, এবং সেই ভাতা বিলির সময় হঠাৎই প্রশাসনের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তুলে মারমুখী হয়ে ওঠেন ভোটকর্মীরা। তারা কি বলছেন, তাদের কি অভিযোগ, শোনাবো আপনাদের। ইলেকশন ডিক্লেয়ার হওয়ার আগে আমাদের ট্রেনিং হয়ে গেছে, অথচ এখন পর্যন্ত অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। লাইনে 4 ঘন্টা দাঁড়ানোর পরে বলছে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করে দেওয়ার ফলে পেছন থেকে লোককে টাকা দিয়ে যাচ্ছে, আর যারা দাঁড়িয়ে আছে এখনো দাঁড়িয়ে রয়েছে। এখানে কোনো শৃঙ্খলা নাই, নিয়ম শৃঙ্খলা বহির্ভূত কাজ হয়ে যাচ্ছে। আমরা তো ভয়ে ডিউটিতে যাওয়ার চেষ্টা করছি, তার উপরে দেখুন ভিড় কত আছে, মানে ভিড়ের সীমা নেই। হ্যাঁ, এটা আমার মতে যে কোভিড যুক্ত হওয়ার জন্য সেই ব্যবস্থা করেছে। আমাদের টাকা পয়সা দেওয়ার সিস্টেম নেই কিছু, এখানে কোনো লাইন নেই। ফর্ম জমা করতে হচ্ছে, আমাদের ফর্ম পূরণ করতে হচ্ছে, জমা দিতে হচ্ছে। এইদিকে আমরা মানে একদিকে একবারে হ্যারাস হচ্ছি। এতক্ষণ দেখছিলেন মালদার ছবি। মালদায় ভোটকর্মীরা বিক্ষোভ করছে, বিশৃঙ্খলা। এবার দেখাবো দুর্গাপুরের ছবি, কারণ দুর্গাপুরে পোলিং অফিসারদের বিক্ষোভ, সময়ে ভাতা না পাওয়ার অভিযোগ, আর সেই অভিযোগেই পোলিং অফিসারদের বিক্ষোভ। সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি, এটা দুর্গাপুরের ছবি। ভাতা না পেলে কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। দুর্গাপুরের আইন কলেজ অর্থাৎ ল কলেজ, সেখানে ব্যাপক উত্তেজনা। এটি আরেকটি ডিস্ট্রিবিউশন কাম রিসিভিং সেন্টার। পরিস্থিতি সামলাতে লিখিত প্রতিশ্রুতি দিয়ে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে লিখিত প্রতিশ্রুতি পেয়ে তারপর বিক্ষোভ ঠান্ডা হয়। সেখানকার পোলিং অফিসাররা কি বলছে শোনাবো আপনাদের। আমি লাস্ট ওয়েডনেসডে গিয়ে ব্যাংকের পুরো স্টেটমেন্ট নিয়ে গিয়ে ডিপিসিএল এর অ্যাপ্লিকেশন করে এসেছি। আমাকে বলা হয়েছিল 24 এর মধ্যে টাকা ঢুকে যাবে, যদি না ঢোকে তাহলে ডিসিআরসিতে ক্যাশে দিয়ে দেওয়া হবে। আমি সকাল 10টা থেকে এখানে ঘুরে বেড়াচ্ছি, আমি ডিউটি করতে আগ্রহী, কিন্তু আমাকে টাকা দেওয়া হচ্ছে না। জীবনে ঝুঁকি নিয়ে করোনা পরিস্থিতিতে আমরা ডিউটি করছি, কেউ টাকা পাচ্ছে কেউ টাকা পাচ্ছে না, এটা তো হবে না। আপনারা যে ছবি দেখছেন এই মুহূর্তে, তা হলো দুর্গাপুরের ল কলেজ, যা ডিস্ট্রিবিউশন কাম রিসিভিং সেন্টার। সেখানে পোলিং অফিসারদের বিক্ষোভ ভাতা নিয়ে। এর আগে আপনাদের দেখালাম মালদা, সেখানেও ডিস্ট্রিবিউশন কাম পলিটেকনিক কলেজ, যেটা ডিসিআরসি সেন্টার, সেখানে বিক্ষোভ দেখালেন ভোটকর্মীরা ভাতা নিয়ে। এবার দুর্গাপুরের ছবি। এবার করোনা মোকাবিলায় বেড বাড়ালো রাজ্য। বড় খবর, এই মুহূর্তের বড় খবর, করোনা মোকাবিলায় এবার বেড বাড়ালো রাজ্য। একাধিক বেসরকারি হাসপাতালে বেড অধিগ্রহণ। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ, কত বেড বাড়লো? হ্যাঁ ইলমা, যদি আরেকবার প্রশ্নটা করেন। অভিজিৎ, কতগুলো বেড বাড়লো? খুবই ভালো খবর যে করোনার মোকাবিলায় এবার বেড বাড়ালো রাজ্য। একদমই ইলমাজ, 1387টা বেড বিভিন্ন বেসরকারি হাসপাতালে সেখানের স্বাস্থ্য দপ্তর সেগুলোকে অধিগ্রহণ করেছে। অর্থাৎ কলকাতা সহ তার পার্শ্ববর্তী অঞ্চল এবং গোটা রাজ্যেরই বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলিতে সেখানে বেড বাড়ানো হলো। 1387টা বেড বাড়ানো হলো, যার মধ্যে 917টা জেনারেল বেড, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট 377টা এবং এইচডিইউ বেড তা হচ্ছে 90টা, এবং অত্যন্ত উল্লেখযোগ্য যে নিকু অর্থাৎ নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট, করোনা আক্রান্ত এবার দেখা যাচ্ছে সদ্যজাতরাও হচ্ছে, তার ফলে 10টি সদ্যজাতদের জন্য আইসিইউ বেডও রাখা হয়েছে। এবং এর মধ্যে বলা যেতে পারে কলকাতার কলম্বিয়া এশিয়া হাসপাতাল, ড্যাফোডিল নার্সিং হোম, বেলভিউ ক্লিনিক, সিএমআরআই হাসপাতাল, ফর্টিস হাসপাতাল, মেডিকা, আরএন টেগর, টিয়ারলেস
এই ধরনের হাসপাতালগুলিতে কিন্তু বেড নেওয়া হয়েছে এবং সেখানে কোথাও 30টি বেড, কোথাও 25টি বেড এরকম করে নেওয়া হয়েছে, কোথাও 45টা বেডও নেওয়া হয়েছে এবং যেভাবে এই বেডের সংখ্যা বাড়ানো হচ্ছে তা অত্যন্ত উল্লেখযোগ্য। যেভাবে করোনা হাল বিপজ্জনক আকার ধারণ করছে এবং সেখানে এই 1387টা বেড বাড়ানো কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য প্রয়াস। ইলমাজ, ধন্যবাদ তোমায় অভিজিৎ। অত্যন্ত বড় খবর, অত্যন্ত ভালো খবর। করোনা মোকাবিলায় এবার বেড বাড়ালো রাজ্য। আরেকটি ভালো খবর আপনাদের শোনাবো। যখন বেড এবং অক্সিজেন নিয়ে হাহাকার দেশে, তখনই আজ নরেন্দ্র মোদী ঘোষণা করলেন যে দেশের সব জেলায় অক্সিজেন কারখানা তৈরি করা হবে, প্রতি জেলায় তৈরি করা হবে অক্সিজেন কারখানা। আরেকটি ভালো খবর, বড় খবর, ভালো খবর। বেডের পাশাপাশি এবার অক্সিজেন কারখানা প্রতি জেলায় তৈরি করা হবে, এমনটাই মন কি বাতে জানালেন নরেন্দ্র মোদী। সঙ্গে রয়েছেন কৃষাণু, আমাদের প্রতিনিধি কৃষাণু। অত্যন্ত ভালো খবর, আর কি বলেছেন বলুন। ইলবাজ, প্রথমেই যেটা জানিয়ে রাখি যে এই মুহূর্তে সারা দেশেই যখন করোনা বাড়ছে এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন হাসপাতালে দেখা যাচ্ছে যে অক্সিজেনের একটা সংকট দেখা যাচ্ছে, সেই মুহূর্তে কিন্তু মন কি বাতে প্রধানমন্ত্রী ঘোষণা করলেন যে দেশে 551টি জেলা রয়েছে, প্রত্যেকটি জেলাতেই কিন্তু একটি করে অক্সিজেন তৈরির কারখানা তৈরি হবে। অর্থাৎ 551টি অক্সিজেন তৈরির কারখানা হবে, যাতে জেলাতে কোনো রকম অক্সিজেনের ঘাটতি না ঘটে তার জন্য এই ব্যবস্থা হবে। 551টি অক্সিজেন তৈরির কারখানা তৈরি করার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। ইলমাজ, ধন্যবাদ তোমায় কৃষাণু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাতে ঘোষণা করলেন পিএম কেয়ার্স ফান্ডের টাকায় এবার অক্সিজেন কারখানা হবে, দেশের প্রতিটি জেলায় অক্সিজেন কারখানা হবে। একটু আগে আপনাদের দেখিয়েছি যে বেডের সংকট মেটাতে 1368টি বেড, নতুন বেড, তা বেসরকারি হাসপাতালের থেকে নিয়েছে সরকার। সরাসরি চলে যাব কাশীপুর বেলগাছিয়ায়, সেখানে জেপি নাড্ডার প্রচার, দেখবো সেই ছবি। बंगाल में वो बोलती है कि मैं बंगाल की बेटी हूं, वो बोलती है कि मैं बंगाल की दीदी हूं। क्या है वो बंगाल की दीदी? सबसे ज्यादा रेप केसेस बंगाल में रिपोर्ट हो रहे हैं। क्राइम ब्यूरो का रिपोर्ट अगर नहीं कहीं से आ रहा है तो वो बंगाल से नहीं आ रहा है। सबसे ज्यादा डोमेस्टिक वायलेंस बंगाल में हो रहा है। सबसे ज्यादा मर्डर केसेस रिपोर्टेड बंगाल में हो रहे हैं। सबसे ज्यादा ह्यूमन ट्रैफिकिंग बंगाल में हो रही है और सबसे ज्यादा उत्पीड़न भी महिलाओं का बंगाल में हो रहा है। स्थान स्थान पर हो रहा है। मैं बेलगछिया की बात कर रहा हूं, यहां के स्लम्स में भी बंगाल की महिलाओं के साथ बहुत छेड़छाड़ हो रही है और पुलिस हाथ पे हाथ धर करके बैठी हुई है। ये मैं बेलगछिया की बात आपको बता रहा हूं। इस तरीके का यहां बंगाल में हो रहा है। और क्या शोभा मजुमदार बंगाल की मां नहीं थी क्या? क्या शोभा मजुमदार बंगाल की बेटी नहीं थी क्या? 80 वर्ष की वृद्धा अपने बेटे को बचाते बचाते अपनी जान उनकी चली गई, वो उनको जान से हाथ धोना पड़ा। क्या वो बंगाल की मां नहीं थी क्या? क्या ये जो 130 हमारे कार्यकर्ता मारे गए, इनकी बहनों को ने भाई नहीं बिछड़ा क्या? और हमारी माताओं की गोद सूनी नहीं हुई क्या? ये जो आज बंगाल की बेटी और बंगाल की मां बोल रही हैं, इन्होंने महिलाओं को असुरक्षित किया है बंगाल के अंदर। 2 तारीख का इंतजार करो, उसके बाद कानून का राज होगा और महिलाओं के ऊपर अत्याचार बंद होगा। इस बात की मैं आपको गारंटी देता हूं। इसको हमको ध्यान में रखना चाहिए। अगर मैं चौल चोर की बात करूं, अम्फान चोर की बात करूं, तिरपाल चोर की बात करूं, बालू चोर की बात करूं, कोयला चोर की बात करूं, सिंडिकेट राज की बात करूं, तो हर चीज घूम करके टीएमसी के ऊपर आ जाती है। और भाईपो, कौन भूल सकता है भाईपो को? ये सारा बंगाल की सरकार समर्पित ही भाईपो को रही है। आप बताइए कि कोरोना के दौरान चावल की चोरी हुई कि नहीं हुई? आप बताइए कि अम्फान के समय त्रिपाल चोरी हुई कि नहीं हुई? आप बताइए लोगों के मकान मछुआरों के बनने से उनको वंचित रखा गया कि नहीं रखा गया? हर तरीके का भ्रष्टाचार किया गया, सिंडिकेट राज, कोयला चोरी, बालू चोरी, और ये सारी चोरियों में वहां की सरकार संलिप्त हुई है। इस बात को हमको ध्यान रखना चाहिए। इसलिए ऐसी सरकार, अभी इनको हाईकोर्ट ने कह दिया
कि अम्फान के पैसे का हिसाब किताब दो, और इनको कहा गया कि सीएजी से उसकी ऑडिट कराओ। ममता जी सुप्रीम कोर्ट में चली गई। ममता जी ভারতবর্ষে অনুপ্রবেশ করিয়াছে। আপনি যদি পাসপোর্ট করাতে যান, দুবাইতে চাকরি পেয়েছেন, পাসপোর্টে প্রথম প্রশ্ন কি আপনার কি ভারতীয় পাসপোর্ট আছে? আপনি যদি বলেন নেই তবেই তো পাবেন। ঠিক তেমনি নাগরিকত্ব আইনেও লেখা আছে যে আপনাকে প্রথমে বলতে হবে আমি নাগরিক নই, আজকের দিনে আমি অবৈধ, তাই আমাকে নাগরিকত্ব দাও। সেটা কেউ করতে রাজি নয়। আমার এলাকায় মতুয়া আছে, আমার এলাকায় ওপার বাংলার হিন্দু আছে। কোন হিন্দুকে যদি জিজ্ঞেস করেন তুমি কি অ্যাফিডেভিট দিয়ে বলবে, তার মানে কি? ভারতবর্ষে নাগরিকত্ব কার্ড বলে কিছু নেই। আমরা বাড়ি বাড়ি স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছি। অমিত শাহ, দিলীপ ঘোষ বাড়ি বাড়ি নাগরিকত্ব কার্ড দিতে পারছে না কেন? কারণ নাগরিকত্ব কার্ড বলে কিছু নেই, সিটিজেনশিপ কার্ড বলে কিছু নেই। আপনার ভোটার কার্ডই হচ্ছে নাগরিকত্বের সর্বোচ্চ প্রমাণ, এর ঊর্ধ্বে কিছু হয় না। এটা এখন বিজেপি বুঝে গিয়েছে, তাই অমিত শাহ বলছে আগে ভ্যাকসিন তারপর নাগরিকত্ব। মানে ভণ্ডামি কি সীমা আপনারা বুঝুন, এটা তো বুঝতে পারছেন সবাই। এখন তো নাগরিকত্ব মুক্তি কিছু বেরোচ্ছে না, তাদের কি হলো? 2 বছর তো হলো, দিলে না কেন? আরেকটা যেটা আমি আপনাদের বলছি, নদিয়ায় আমি এটা পরিষ্কার দেখলাম, রানাঘাট দক্ষিণের ক্যান্ডিডেট মুকুটমণি অধিকারী ভোটের 7 দিন আগে বাড়ি বাড়ি গিয়ে টাকা বিলি করছে। আমরা থাকবো, দেখবো কি করে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা এখানে এসে মস্তানি করছে, আমরাও আছি। আপনি দেখেছেন তো কিভাবে ভোট হলো? একটা তৃণমূলে ব্যারাকপুরের 7টা সিটের মধ্যে 700 সিটে তৃণমূলে কোনো এজেন্ট ছিল না, জানেন তো? জোর করে না, নেই, পার্টিটাই উঠে গেছে। কোন জবরদস্তি নেই, পুলিশ ওদের আছে, ক্ষমতা ওদের আছে, আমরা কোনো মানুষই নেই সঙ্গে। এবারও দেখবেন এখানে কলকাতাতে তাদের এজেন্ট পাওয়া যাবে না। যে এজেন্ট বসবে দেখবেন চলে যাবে সকালে থেকে। কেন? তারা চাইছে না মমতা ব্যানার্জি ক্ষমতা দেয়। শুধু ওই কিছু আছে ইললিগাল, যেরকম ওই আসানসোলে ইললিগাল মাইনিং, কয়লা চুরি, ওই বালি চুরি, সেরকম কলকাতাতে কিছু কিছু জায়গাতে ওই ইললিগাল বিল্ডিং উঠে। ওদের কিছু প্রমোটাররা আছে, তারা এই কাণ্ডগুলো চালাচ্ছে। তাদেরকে বুঝিয়ে দিতে হবে তোমাদের কাজ কিন্তু সবার চোখে পড়ে আছে, আগামী দিন তোমার থেকে হিসাব নেবো আমরা। এই কথা বলে ভারতীয় জনতা পার্টি প্রিয়াঙ্কা টেবরিয়াল 2 নম্বর বাটাম আছে, এবং টিপবেন যাতে একদম বাটামটা ভিতরে চলে যায়। ঠিক আছে তো? ভয় পাবেন না তো দিদি, একদম মেরে যাবেন, আমরা আছি। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অসংখ্য ধন্যবাদ অর্জুনদাকে। আমরা সত্যি গর্বিত যে এই মঞ্চে আমরা এমন একটা ব্যক্তিত্বকে পেয়ে